আপনাদের সেকশন 3 তাই না? সেকশন 3 নাও আমরা ইনহেরিটেন্স দেখেছি। ইউজার ক্লাস হ্যাড হাউ মেনি ফিল্ডস? আইডি, নেম, জেন্ডার, অ্যাড্রেস। এটাকে এক্সটেন্ড করেছে কে? এমপ্লয়ি। সেখানে কি আমরা অ্যাড করেছি কি? স্যালারি অ্যান্ড ডেট অফ জয়নিং। অ্যান্ড ফায়ার ফাইটার ক্লাস আবার ইনহেরিট করেছে কাকে? এমপ্লয়িকে। সেখানে আমরা কি অ্যাড করেছি? ট্রেনিং লেভেল। তো লাস্ট উইকে অনলাইনে ছিলেন কারা কারা? সানডে টুইসডেতে ফুল ক্লাস করছেন? হ্যাঁ, তাহলে আপনারা এটা জানেন। এইখানে কোনো কোশ্চেন আছে কিনা ইনহেরিটেন্স নিয়ে বিফোর আই প্রসিড? হ্যাঁ, এইটা 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 কি? এই জিনিসটা কি? না না, যেটা হাইলাইটেড পার্ট সেটা কি? এই যে 3টা লাইন 4টা লাইনকে আমি সিলেক্ট করলাম, এরা এই 4টা লাইন কি রিপ্রেজেন্ট করে? বলেন, মানে সেটা কি? হ্যাঁ, এই মেথডকে কি বলে? এই মেথডের সাথে সেট সেট এই সেটার মেথডের পার্থক্য কি? না না, মেথড এটা কি টাইপের মেথড? এটা একটা স্পেশাল টাইপের মেথড, সেটা কি? হ্যাঁ হ্যাঁ, তো এই মেথডকে আমরা কি বলি? এটা তো একটা নাম আছে। বলেন। এটা কি মেথড? পাবলিক হচ্ছে ওটার স্কোপ, কিন্তু মেথডের নাম কি? ক্লাসের নাম কি? ক্লাসের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্লাস? বলেন, আপনি বলেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্লাস? এই যে কোডটা খোলা, এটা ক্লাসের নাম কি? বলেন, আপনি বলেন। হোয়াট ইজ দ্য ক্লাস নেম? আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আপনি বলবেন। ইউ আর থ্রোয়িং দ্য কোশ্চেন মার্ক টোন। বলেন, এই যে কোড, এটা তো একটা ক্লাস, এখানে তো একটা ক্লাস আছে, সেই ক্লাসের নাম কি? ফায়ার ফাইটার। আর এই যে হাইলাইটেড মেথড, এই মেথডের নাম কি? আপনি বলেন, মেথড কাকে বলেন? হ্যাঁ, স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, একটা ক্লাসের মেথড মানে কি? ক্লাসের ফিল্ড কাকে বলে? ওই ক্লাসের স্কোপকে ফিল্ড বলে, স্কোপকে মেথড বলে। ফিল্ড কাকে বলে? ধরেন এমপ্লয়ি যদি একটা ক্লাস হয়, স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, তাহলে তার ফিল্ড কি হতে পারে? তাহলে ফিল্ড কাকে বলে? হ্যাঁ, অ্যাসোসিয়েট তো সবকিছুই, কিন্তু তাইলে আপনি বলতেছেন নেম আইডি ফিল্ড। কেন বললেন নেম আইডি ফিল্ড? আপনি কি এগ্রি করেন ওনার সাথে? নেম আইডি যে ফিল্ড স্টুডেন্ট ক্লাসের? হ্যাঁ বলেন, আপনাকে বলছি। এটা কি এই প্রশ্নের উত্তর? প্রশ্ন হলো নেম আইডি কি ফিল্ড কিনা স্টুডেন্ট ক্লাসে? সেটা কি ফিল্ড? ফিল্ড না।
হ্যাঁ, ফিল্ড কেন? ফিল্ড কাকে বলে তাহলে? তাহলে ফিল্ডের সংজ্ঞা কি? পাশের বিল্ডিং এ না, কিছু করার নেই। ফিল্ডের সংজ্ঞা কি? এগুলো যদি এখন বলে রিপিট, মানে এগুলো তো একদম বেসিক, এগুলো এখন না জানলে কি করে হবে? সো ইউ আর নট, আমি আপনাদের একটা জিনিস খুব ফ্র্যাঙ্কলি বলতেছি, আপনারা যদি কোর্সটাকে আসলাম গেলাম এই মুখে থাকেন, তাহলে এই কোর্সটা তো আপনি পাস করবেন কি করে? তাই না? আপনাদের সেকশনটা নন রেসপন্সিভ, বাকি দুইটা সেকশন কিন্তু তারা অনেক ইন্টারঅ্যাক্ট করে। আপনি এটা করছেন না কেন? মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট? আপনাকে তো এই ক্লাস রেগুলার করতে হবে, এবং ক্লাসে যেগুলো আলোচনা করা হয় সেগুলো আপনাকে বুঝতেও হবে। না বুঝতে পারলে আপনি নিজে থেকে প্রশ্ন করবেন, যেটা অন্য দুই সেকশনে করে। আপনারা প্রশ্নও করেন না, আপনাদেরকে প্রশ্ন করলে মুখ খোলানো যায় না, তাহলে কি করে হবে? কোনো কারণে ক্লাস মিস করলে রেকর্ডিং দেখে আপনাকে আপ টু ডেট থাকতে হবে। তো সেগুলো যদি না করেন, তাহলে তো আপনার বেসিকে ইস্যুস থাকলে আপনি এখন তো, আর আমরা দিন যাবে আরো নতুন নতুন জিনিস বেসিকের উপরে বিল্ড করব, তাই না? তাহলে একটা ফিল কাকে বলে বলেন, আপনি বলেন। কেন ওদেরকে ফিল বলতেছেন? তো মেথড কাকে বলে? নেম আইডি কি মেথড না ফিল্ড? তাহলে মেথড কি? হ্যাঁ, এইটা না জানলে কি করে হবে? আপনি বলেন দেখি, হ্যাঁ ট্রাই করেন, মেথড কি? বলেন, ট্রাই করেন। এই কথাগুলো তো আমাদের প্রত্যেক দিনের ডিসকাশনের মধ্যে এই টার্মগুলো আসতেছে ঘুরে ফিরে, তাহলে এটা মিনিং জানতে হবে না আপনাকে? এটা ডে ওয়ানেই বলা হয়েছে। হ্যাঁ, মেথড কি বলেন, আপনি বলেন মেথড কি? ফাংশন। কার ফাংশন? ক্লাসের ভেতরে যে ফাংশন, মেম্বার ফাংশন, তাকে আমরা মেথড বলি। আর ফিল্ড তাহলে কাকে বলি? ক্লাসের মেম্বার ডাটা। ডাটা ফাংশন তো একটা টাস্ক, ফাংশন কল হইলে ওই কোড এক্সিকিউট হবে, তাহলে একটা টাস্ক। ওকে, তাহলে এই একটা লাইনটা কি? এটা কি ফিল্ড না মেথড? মেথড। এইটা কি ফিল্ড না মেথড? এই যে চার লাইন আমি সিলেক্ট করলাম, এই চার লাইন মিলে এটা কি মেথড না ফিল্ড? তাহলে এই ক্লাসের ফিল্ড কি? হ্যাঁ, এই ফায়ার ফাইটার ক্লাসের ফিল্ড কি? কোথায় লেখা আছে সেগুলো? কি করে জানলেন আপনি? হ্যাঁ, সুপার মানে কি? ওর ফিল্ড যে আইডি নেম, এটা আপনি কি করে জানলেন? জানার উপায় কি? ক্লাসের ভেতরে এটাই তো ক্লাসের ভেতরে, এখানে কোথায় আইডি নেম বলা আছে ফিল্ড হিসাবে? এখানে ফিল্ড হিসাবে আপনি কি ডিক্লেয়ার করছেন? ডিড ইউ ডিক্লেয়ার এনিথিং অ্যাজ ফিল্ড? করেন নাই? কি সেটা? সেটা কি? আপনি বলেন এই যে লাস্টে, হ্যাঁ চশমা, হ্যাঁ, এই ক্লাসে কোনো ফিল্ড ডিক্লেয়ার করা হয়েছে? না, হয় নাই। হয়েছে না হয় নাই?
এত লেট কেন? ওইটা তো সবার জন্য, আপনার একার জন্য না। সেটা বলে যে আমার বের হইতে লেট হয়েছে, তো সেটা আপনি টাইমলি বের হবেন। কি আমি তো বুঝতেছি না আপনারা তাহলে এই কোর্সটা নিলেন কেন? হোয়াই ডিড ইউ এনরোল দিস কোর্স? আপনি যদি পড়াশোনা না করতে চান তাহলে এনরোল করছেন কেন? মানে আপনার একটা কোর্সে কত টাকা লাগে বলেন তো একটু? 4 ক্রেডিটের কোর্সে কয় টাকা লাগে? হ্যাঁ, 24,000 টাকা আপনি আইবিকে কেন দিচ্ছেন এই কোর্সটার জন্য? বলেন, এইটা বলেন, কে বলতে চান? আপনিই বলেন। হ্যাঁ, কেন দিচ্ছেন আইবিকে 24,000 টাকা? হ্যাঁ, পার্ট অফ সিলেবাস সেটা ঠিক আছে, কিন্তু আপনি এই সেমিস্টারে স্প্রিং 26-এ কেন 24,000 টাকা দিলেন আইবিকে? কোর্স করার জন্য, কিন্তু আপনার যদি ফেল আসে তাহলে এটা নিয়ে লাভ কি আপনার? 24,000 টাকা আপনি চ্যারিটি করলেন না আইবিকে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে না? তো সেটা হয়ে গেল না? মানে আপনি কি 24,000 টাকা আইবিকে দান করার জন্য কোর্সটা নিছেন? তাহলে কেন নিছেন বলেন? না, শেখার জন্য তো ওটা আপনি শিখতে হবেই, কিন্তু কোর্সটা নিছেন শেখার জন্য, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কোর্সটা কমপ্লিট করার জন্য উইথ এ গুড গ্রেড, পসিবলি এ মাইনাস একটা ভালো গ্রেড নিয়ে কোর্সটা কমপ্লিট করার জন্য। কিন্তু আপনাদের অ্যাটিটিউডে তো সেটা রিফ্লেক্টেড না। এই অ্যাটিটিউড যদি থাকে, ইউ আর নট স্টাডিং। এখন আপনি বলতে পারেন স্যার বুঝতেছি না। কয়টা কোশ্চেন করছেন? আপনি বুঝতেছেন না তাহলে আপনার কোশ্চেন করা উচিত ছিল। ডিড ইউ আস্ক এনি কোশ্চেন? আমি প্রশ্ন করে করে আপনাদের মুখ খুলাইতে পারেন, আপনারা প্রশ্ন তো করবেন দূরের কথা, এসে বসে থাকেন এরকম করে, তো তাইলে আপনার কি করে হবে? আমি তো আমার সিলেবাস শেষ করে দিয়ে চলে যাব, পরীক্ষা নিব, আপনার ফেল আসবে। সো ওয়াই ইউ আর ডুইং চ্যারিটি? 24,000 টাকা কি গাছে তো ধরে না, হার্ড আর্ন মানি অফ ইউর প্যারেন্টস, তাই না? তাইলে আপনি কেন এটা করতেছেন? আর এইভাবে করে যে আপনি কোনো মতে পাস করে যাবেন, ইট উইল নট হ্যাপেন। এটা হবে না, আপনাকে আর্ন করতে হবে, এবং আপনি এফোর্ট দিলে ভালো গ্রেডই আর্ন করবেন। তো এটা আপনাদের ডে ওয়ান থেকে বলে আসতেছি যে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে উইথ দ্য কোর্স, অর্থাৎ কোর্সে যা করানো হচ্ছে সেগুলো আপনাকে রেগুলারলি ফলো করতে হবে, বুঝতে হবে, এবং তার জন্য আপনাদের ভিডিওগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে, এসওডিরা আপনাদের সেশন নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আপনার কোনো জায়গায় বোঝার ঘাটতি থাকতে পারে, এটা তো দোষের কিছু না। আমরা নিজেরাই কি সব বুঝি নাকি? আমি ফ্যাকাল্টি বলে কি আমি সব জানতাম না? আমার নিজেরও তো অনেক জানার অসুবিধা আছে। আই এম লার্নিং এভরিডে। না জানারটা খারাপ কিছু না, কিন্তু আমি সেটা জানতে চাই কি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আপনার যদি জানার অসুবিধা থাকে, বোঝার অসুবিধা থাকে, আপনি ভিডিও রিপিট দেখবেন, তাতেও হচ্ছে না, তাহলে আপনি জিজ্ঞেস করবেন এসওডিদের টিউটোরিয়ালে, বা আমাকে জিজ্ঞেস করবেন। আপনাদের সেকশন থেকে কেউ কোশ্চেন করেন না, তাইলে কি ধরে নিতে হবে যে আপনারা সব বোঝেন? অথবা আপনাদের অ্যাটিটিউড হচ্ছে কিছু যায় আসে না, কোনো মতে পাশ করলেই হইল। কিন্তু কোনো মতে পাশ করাটাই যে হবে এটা আপনি ভাবতেছেন কেন? আপনাকে তো আর্ন করতে হবে, প্রত্যেকটা মার্ক ডিফাইন। আপনার 100 মার্কের কোন মার্ক কোন জায়গা থেকে আসবে সেটা ডিফাইন করা আছে কোর্স আউটলাইনে। সেই জায়গায় যদি আপনি ডেলিভার না করেন, মার্ক আসবে না তো, তাই না? এইখানে কেক কাটা, সালাম দেওয়া, এগুলোর কোনো ইম্প্যাক্ট নাই, জিরো ইম্প্যাক্ট। আপনি একটাও সালাম দিবেন না, এ পেতে পারেন। আবার আপনি কেক টেক কেটে, কেক কাটার তো এখানে অ্যালাউড না, অনেক কোর্সে কাটে দেখি, বা যেতে আসতে সালাম, এগুলোতে আপনার কোনো গ্রেডে এফেক্ট হবে না, আপনাকে আর্ন করতে হবে। তাহলে আপনি নো সালাম রিকোয়ার্ড, ইউ ডু ইউর ওয়ার্ক, ইউ গেট এ, নো প্রবলেম। আমরা 100তে 100 দিই, ভিডিও দিই, ফাইনালও দিই, আপনি ডেলিভার করলেই হলো। কিন্তু সেটা তো আপনাকে এখানে মুখস্থ করেও তো কিছু হবে না, তাহলে এগুলো করতেছেন না কেন আপনারা? এগুলো না করলে হবে? তাহলে আপনি এই কোর্সটা তো নিতেই থাকবেন, এইবার নেবেন, আবার রিটেক করবেন, আবার এটাতে লাভ কি? আর আলটিমেটলি এই কোর্স না করলে আপনার সামনের কিছু কোর্স আনলকই হবে না।
তাই না? তাইলে আপনি এইটা ডাটাবেজ, এই দুটা কোর্স আপনাকে সিরিয়াসনেস দিয়ে দ্রুত শেষ করে ফেললে আপনার হায়ার কোর্সগুলো আনলক হবে। তো তাইলে তো আপনার লাভ কি, তাই না? আপনি এখানে খেয়াল রাখতে হবে যে ইউ আর সিএসসি গ্রাজুয়েট, আপনি সিএসসি গ্রাজুয়েট হওয়ার জন্য এইখানে আসছেন। তো তাহলে আমি সিএসসি তে গ্রাজুয়েশন করব কিন্তু আমার কোডিং ভাল লাগে না, তাহলে ওয়াই ইউ আর হিয়ার, চেঞ্জ দ্য মেজর। এখানে কোনো ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলে কিছু নাই, এগুলো সব বাজে কথা। আপনার যেই সাবজেক্ট ভাল লাগে ওই সাবজেক্ট আপনি মেজর চেঞ্জ করেন, যেখানে আপনি আসলে ইন্টারেস্ট নিয়ে সময় দিবেন। কিন্তু আপনি সিএসসি তে গ্রাজুয়েশন করলে আপনাকে সিএসসি এর কোর্সে তো সময় দিতে হবে। কোডিং কে ভয় পেলে তো, কোডিং এর মতো সহজ জিনিস আর নাই। কোডিং হচ্ছে সবচেয়ে সহজ জিনিস, ইজি কোর্স। তো দেয়ারফর এখন তাইলে আমি কি করব? আপনাদের তো বেসিক গুলোই আপনারা ঠিক করেন নাই। তাহলে এটা একটা মেথড যার নাম হচ্ছে ক্লাসের নাম, তাহলে এটাকে বলে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু সেট করা। মেমোরি অ্যালোকেশন হয় যখন অবজেক্টের, তখন তার যে ফিল্ডগুলো থাকে তার ইনিশিয়াল ভ্যালু সেট করা। তাহলে এখানে ফিল্ড কি ডিক্লেয়ার করা হয়েছে বলেন? ট্রেনিং লেভেল। এই ফিল্ডটা সে নতুন এখানে অ্যাড করছে, আরো বেশ কিছু ফিল্ড সে ইনহেরিট করছে। কোত্থেকে? এমপ্লয় থেকে। তাহলে এমপ্লয় থেকে সে কি ইনহেরিট করছে? এমপ্লয় থেকে দেখেন কি ইনহেরিট করছে সে এমপ্লয় থেকে। এমপ্লয়ের ফিল্ড কয়টা? শুধু দুইটা না। এমপ্লয় বলতে তো আমার ফিল্ড হচ্ছে স্যালারি, ডেট অফ জয়নিং, সাথে এমপ্লয় এবং ইউজারের কাছ থেকে ইনহেরিট করছে আইডি, নেম, জেন্ডার, অ্যাড্রেস। তাহলে এমপ্লয় ফিল্ড কয়টা? আইডি, নেম, জেন্ডার, অ্যাড্রেস, স্যালারি, ডেট অফ জয়নিং। এখানে দেখা যাচ্ছে দুইটা কিন্তু চারটা আসলে ছয়টা। তাহলে এই ছয়টা তো আবার আবার ফায়ার ফাইটারের মধ্যে আসছে, কারণ ফায়ার ফাইটার এক্সটেন্স এমপ্লয়, এমপ্লয়ীদের ছয়টা আছে প্লাস একটা সাতটা। তাহলে এই জন্য এই যে এখানে এই নতুন ফিল্ডের গেটার সেটার, তারপরে এমপ্লয়ির যে দুইটা ফিল্ড তার গেটার সেটার এখানে আছে, আবার ইউজার থেকে যেগুলো ইনহেরিট হয়েছে তার গেটার সেটার ওখানে আছে। এখন এই মেথডের নাম, ক্লাসের নাম, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কাজ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু সেট করা। তাহলে এখানে তো আমার ইনিশিয়াল ভ্যালু এই ফিল্ডটা, আর ইনহেরিটেড ফিল্ডগুলোর জন্য এই ফায়ার ফাইটারের কনস্ট্রাক্টর থেকে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে এনগেজ করা যায়। এই সুপার দিয়ে আসলে যেটা বলা হচ্ছে যে এনগেজ ওই এমপ্লয়ি ক্লাসের ফায়ার কনস্ট্রাক্টর। এমপ্লয়ি ক্লাসের কনস্ট্রাক্টর তো ছয়টা ফিল্ড, আর এখানে একটা, তাহলে টোটাল 7টা হয়ে গেল ইনিশিয়াল ভ্যালু। এমপ্লয়ি ক্লাস বলতে এর যে সুপার ক্লাস, সেটা এমপ্লয়ি নাকি সেটা তো আপনাকে দেখতে হবে এর সুপার ক্লাস কি। তাহলে ফায়ার ফাইটারের সুপার ক্লাস হচ্ছে এমপ্লয়ি। তার মানে ফায়ার ফাইটারের কনস্ট্রাক্টর ক্যান রিইউজ সুপার ক্লাস, মানে তার যে সুপার ক্লাস তার কনস্ট্রাক্টর টু অ্যাসাইন দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ইনহেরিটেড ফিল্ডস। কারণ ইনহেরিটেড ফিল্ডস গুলো তো এমপ্লয়ি ক্লাসেও আছে, ওখানে একটা কনস্ট্রাক্টর বানানোই আছে, তা আমি ওটাকে ইউজ করতে পারি পার্শিয়ালি আমার কনস্ট্রাক্টরের ভেতর, সেটাই করেছি। আবার সেটা না করে আপনি যদি প্রোটেক্টেড থাকতো, প্রাইভেট না হয়ে, তাহলে এখানেও দিতে পারতেন যে আইডি ইকুয়াল টু 0, নেম ইকুয়াল টু কি কি ছিল, নেম, জেন্ডার, আর কি ছিল, নেম, জেন্ডার, অ্যাড্রেস, আর এখানে কি ছিল, তাহলে নেম, জেন্ডার, অ্যাড্রেস, আর কি ছিল, এগুলো স্ট্রিং না, তাহলে স্ট্রিং এই তিনটাই, তাই না? ইকুয়াল টু আপনি বলে দিলেন টিবিএ, তারপরে কি ছিল, স্যালারি আপনি বলে দিলেন 0, আর ডেট অফ জয়নিং আপনি বললেন নাল। তাহলে আপনি আর আপনার কনস্ট্রাক্টরেই আপনি সবাইকে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলেন, ডিফল্ট ভ্যালু। সেটা করতেই পারেন, কেউ না করে নাই, বাট অল্টারনেটিভলি আপনি এগুলো না করে সুপারটাকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে যখন কোনো ভ্যালু সাপ্লাই দেওয়া হবে না, শুধু নিউ করে রেখে দিলাম। আর যদি ভ্যালু সাপ্লাই দেওয়া হয়, যেমন আমরা এফএক্স নোড থেকে ভ্যালুগুলো এখানে পাস করি নিউ করার সময়,
অন অ্যাকশনের মধ্যে, তখন এই কনস্ট্রাক্টরটি ইউজ হবে। তাহলে ওই যে 60টার মধ্যে যে 6টা, সেই 6টা আমি সুপারকে দিয়ে দিতে পারি, আর শুধু 7 নাম্বারটা এখানে অ্যাসাইন করে দিলাম, অথবা 7টাকেই আমি এখানে দিতে পারতাম। তো এখানেই যদি সব করতে চাই, তাহলে এরা প্রোটেক্টেড হইতে হবে। এই যে প্রোটেক্টেড, প্রাইভেট হলে কিন্তু হবে না, তাই না? এটা আমরা আলোচনা করছি অলরেডি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আসি স্ট্যাটিক ফিল্ডে। তাহলে এখন আমার এই যে ফায়ার ফাইটারের যে ফিল্ড, ধরেন এই আইডি বা নেম, এই ধরেন এই যে আইডি, এটার জন্য যে 4 বাইট, এই 4 বাইট মেমোরি কোথায় অ্যালোকেট হবে? ইট ইজ পার্ট অফ দ্য অবজেক্ট। তাহলে আমি যখন একটা ফায়ার ফাইটার অবজেক্ট নিউ করব, সেটা কন্ট্রোলারে হতে পারে, যেমন এখানে আমরা নিউ করছি, নিউ ফায়ার ফাইটার, তাই না? তাহলে এই আইডি যেগুলো আমি প্যারামিটার সাপ্লাই দিচ্ছি, এগুলো তো ফিল্ডে গিয়ে ঢুকবে, এই 7টা ফিল্ডে ঢুকবে। তাহলে এই ফিল্ডের মেমোরি কোথায়? পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি। আমরা মেইন অ্যাপ্লিকেশনেও এই কাজ করছিলাম, এই যে। তাহলে এই যে FF1 এর ডিফল্ট ভ্যালু কি? FF1 এর আইডি কি হবে এক্ষেত্রে? ডিফল্ট কনস্ট্রাক্টর, 0 প্যারামিটার কনস্ট্রাক্টর। আমি কি এখানে কিছু সাপ্লাই দিছি? তাহলে FF1 এর আইডি কি হবে? কেন বলতেছেন এই কথা? এখানে তো আমি সাপ্লাই দিচ্ছি, আইডি যা দিচ্ছি সেটাই হবে। এখানেও নিউ ফায়ার ফাইটার, কিন্তু এখানে যে নিউ ফায়ার ফাইটার, সেটার আইডি কি হবে? আপনি বলছেন 0, কেন বললেন? হ্যাঁ, কিছু সাপ্লাই না করলে যে সেটা 0, সেটা আপনাকে কে বলছে? তাহলে কি হবে? 142? তাহলে কি হবে? কেন নাল হবে? আইডি তো একটা ইন্টিজার। ইন্টিজারের ভ্যালু কি নাল হইতে পারে? অবজেক্ট হইলে নাল হইতে পারে, আইডি তো প্রিমিটিভ। এটার ভ্যালু কি হবে সেটা ডিপেন্ড করবে আপনি কনস্ট্রাক্টরে কি দিচ্ছেন। তাহলে আপনি ফায়ার ফাইটারের 0 প্যারামিটার কনস্ট্রাক্টরে কি দিয়েছেন সেটাই হবে। তো সেটা কি? সেটা আপনি এখানে 0 দিচ্ছেন বলে এখানে 100 দিলে 100 হইতো, তাই না? তাহলে এই এদের মেমোরি পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি। তাহলে এই যে ff1.id বা এখানে যেটা নিউ করতেছি তার যে .id, সেই আইডির মেমোরি বিলংস টু দ্য অবজেক্ট মেমোরি, রাইট? ঠিক তো? তাহলে এখানে আমার যদি এখন 30টা স্টুডেন্ট থাকে, 30 জনেরই তো আইডি আছে, নাই? তাহলে আমার কয়টা ইন্টিজার লাগবে 30 জনের আইডি রাখার জন্য? আলাদাভাবে স্টোর করতে হবে নাকি একটা আইডি স্টোর করলেই হবে? আপনাদের আইডিগুলো যদি সিস্টেমে রাখতে হয়, তাহলে কি একটা ইন্টিজার হইলে হবে না 30টা ইন্টিজার লাগবে? একটা ইন্টিজারে কি 30টা আইডি রাখা যাবে? Can you store 30 values in an integer? তাহলে আপনাদের সবারই তো আইডি আছে, তাহলে প্রত্যেকটা অবজেক্টের মধ্যেই একটা করে ইন্টিজার লাগবে ফর দ্য ফিল্ড আইডি। তাহলে আমার FF1, FF2, FF3, FF4 প্রত্যেকের মধ্যেই একটা করে ইন্টিজার আছে ফর দ্য ফিল্ড আইডি। বোঝা গেল? তাইলে ইফ দ্য ফিল্ড মেমোরি ইজ পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি, তার মানে এই ফিল্ডের মেমোরিটা হচ্ছে এই ইনস্ট্যান্সের জন্য। তাহলে এটাকে আমরা বলছি ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। So I have 30 students. Each of them has their own ID, own name, own address, own CGPA. Okay? তাহলে এগুলো সবই কিন্তু ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। এগুলো এক একজনের ভ্যালু এক এক রকম হতে পারে। যেমন মেজর, আপনার মেজর CSC, আরেক স্টুডেন্টের মেজর হতে পারে সিভিল। আপনার CGPA 3.56,
আরেকজনের হতে পারে ডিফারেন্ট সিজিপিএ। 3.56ও হতে পারে, কিন্তু সেটা কাকতালীয় ম্যাচ। বাট আপনারটাও স্টোর করতে হবে আলাদা জায়গায়, তারটাও স্টোর করতে হবে আলাদা জায়গায়। তাহলে যে ফিল্ডগুলোর মেমোরি প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদাভাবে দরকার, তাদের মেমোরি তো আসলে পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি বা ইনস্ট্যান্স মেমোরি। তাহলে এদেরকে বলা হয় ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। ওকে, বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ, ইনস্ট্যান্সের মানে ওই ফিল্ডের মেমোরিটা ইনস্ট্যান্সের মেমোরির পার্ট। তাহলে আমি যতগুলো নিউ করব, ওই নিউ এর মেমোরির মধ্যে ওই ফিল্ডের মেমোরি ইনক্লুডেড। তাহলে যতগুলো ইনস্ট্যান্স আমি নিউ করছি, প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য ওই ফিল্ডের মেমোরি আছে। সো ইনস্ট্যান্স, তাহলে ফিল্ড মেমোরি বিলংস টু ইনস্ট্যান্স মেমোরি। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন ফায়ার ফাইটার, যেহেতু আমরা এক্সাম্পলটা এখানে এনেছি, এখানে যদি আমি এখন একটা ফিল্ড অ্যাড করি, অর্গানাইজেশন নেম, তাহলে এটা টাইপ কি হতে পারে? স্ট্রিং। তাহলে প্রাইভেট স্ট্রিং অর্গানাইজেশন নেম। এখন আমি একজন ফায়ার ফাইটার, বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার যারা, তাদের অর্গানাইজেশনের নাম কি? বা ইউনিভার্সিটি নেম যদি বলি স্টুডেন্ট ক্লাসে, তাহলে আপনার ইউনিভার্সিটির নাম কি? ইন্ডিপেন্ডেন্ট। আপনার আপনার তাহলে সবার যে ইউনিভার্সিটি নেম, এটার ভ্যালু কি ডিফারেন্ট না সেম? সেম। তাহলে পরে আমার এই অর্গানাইজেশন নেম ফায়ার ফাইটারের জন্য বা ইউনিভার্সিটি নেম স্টুডেন্টের জন্য আমি একটা ফিল্ডে রেখেছি। তাহলে এই একই ভ্যালু দিয়ে আমার 30টা অবজেক্ট তৈরি হবে না? মানে 30টা স্ট্রিং জেনারেট হবে না 30টা ইনস্ট্যান্সের ভেতরে? বাট হোয়াট ইজ দ্য পয়েন্ট? 30টা স্ট্রিং জেনারেট করার পারপাসটা কি? একই তো ভ্যালু, ভ্যালুটা তো সেম, ভ্যালুটা তো ডিফার করছে না। অন্য ফিল্ডগুলো ভ্যালু ডিফার করতে পারে ইনস্ট্যান্স টু ইনস্ট্যান্স। আপনার ট্রেনিং লেভেল 1 হতে পারে, আরেকজনের 2 হতে পারে, আরেকজনের 3 হতে পারে। আপনার জেন্ডার মেল, আরেকজনের ফিমেল, তাই না? কিন্তু আপনার অর্গানাইজেশন নেম আইইউবি, উনারও আইইউবি, উনারও আইইউবি, মানে এই অ্যাপে যারাই ইউজার সবারই আইইউবি। বা ফায়ার ব্রিগেডের অ্যাপে যারা ইউজার সবারই অর্গানাইজেশন নেম বাংলাদেশ ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেড ফর এক্সাম্পল। তাহলে ওই একই ভ্যালু যদি হয়, অর্থাৎ ভ্যালুটা যদি একটা কমন ভ্যালু হয়, তাহলে ওয়াই টু ক্রিয়েট মাল্টিপল কপিজ অফ দ্যাট? মেমোরি ওয়েস্টেজ। তো তখন আমরা বলতে পারি যে এইটা একটা স্ট্যাটিক ফিল্ড, অর্থাৎ এইটার জন্য অনেকগুলো কপি তৈরি হবে না প্রত্যেকটা অবজেক্টের ভেতর, বরং সবগুলো অবজেক্টের জন্য একটা সিঙ্গেল মেমোরি অ্যালোকেট হবে, প্রত্যেক অবজেক্ট ওটাকে শেয়ার করবে। জাস্ট লাইক ইনহেরিটেন্স। কেন হইল ইনহেরিটেন্স? কি ইনহেরিট করতেছেন? ফিল্ড বা এবং মেথড। আপনার ফিল্ড এবং মেথড হিসাবে সেটা কাজ করবে, কিন্তু এখানে হচ্ছে মেমোরি এক প্রত্যেক অবজেক্টের জন্য সেপারেট হবে নাকি প্রত্যেক অবজেক্টের জন্য একটা শেয়ার্ড মেমোরি হবে? দুটো তো আলাদা জিনিস। ওখানে আপনি বলতেছেন ওই ক্লাসের ফিল্ডটা আমার ক্লাসেরও ফিল্ড, ওই ক্লাসের মেথডটা আমার ক্লাসেরও মেথড, বিকজ মাই ক্লাস ইজ অ্যান এক্সটেনশন অফ দ্যাট ক্লাস। আর স্ট্যাটিক দিয়ে বলা হচ্ছে যে এই ফিল্ডের মেমোরি কি প্রত্যেকটা অবজেক্টের জন্য হবে নাকি পুরো ক্লাসের জন্য একটা মেমোরি হবে? তখন আমরা বলবো এটা স্ট্যাটিক ফিল্ড, এন্ড দ্যাট মেক্স সেন্স। বুঝতে পেরেছেন? তাহলে এখন এই ডায়াগ্রামটা দেখেন। আমরা বলছি যে আসিফ, শফিক এবং লুনা তিনটা অবজেক্ট, এবং আমরা ধরে নিচ্ছি এদেরকে নিউ করা হয়েছে। ওকে, তাহলে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ধরে নিচ্ছি দিস ইজ দ্য মেমোরি স্পেস ফর দ্য ইনস্ট্যান্স আসিফ। তাহলে আসিফ ইকুয়াল টু নিউ, এই মেমোরিটা পেয়েছি। শফিক ইকুয়াল টু নিউ, এই মেমোরিটা পেয়েছি। লুনা ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এই মেমোরিটা পেয়েছি। এখন আইডি, নেম, সিজিপিএ, এগুলো কি প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা ভ্যালু হতে পারে না? তাহলে দেখেন প্রত্যেকটা অবজেক্টের ভিতরে এদের জন্য মেমোরি অ্যালোকেটেড। কিন্তু ইউনিভার্সিটি নেম যেহেতু আমরা বলছি যেটা স্ট্যাটিক ফিল্ড,
এইটার মেমোরি কিন্তু কোনো অবজেক্টের ভেতরে তৈরি হয় নাই। ক্লাস মেমোরিতে একটা স্ট্রিং তৈরি হয়েছে আইইউবি নামে, আইইউবি তার ভ্যালু, এবং প্রত্যেকটা অবজেক্ট এই ইউনিনেম ফিল্ডটা ওই শেয়ার মেমোরিটাকে শেয়ার করে। তাহলে আসিফ ইউনিনেম হিসাবে যে মেমোরি অ্যাক্সেস করতেছে, শফিকও তার ফিল্ড ইউনিনেমের জন্য যে মেমোরি, লুনাও তার ফিল্ড ইউনিনেমের জন্য এই একই মেমোরি। সো তখন এটা স্ট্যাটিক ফিল্ড। ওকে, তাহলে বোঝা গেল হোয়াট ইজ স্ট্যাটিক ফিল্ড। তাহলে স্ট্যাটিক ফিল্ড ইজ বেসিক্যালি শেয়ার্ড ভ্যালু অফ এ ফিল্ড, যেই ফিল্ডের ভ্যালুটা সবাই শেয়ার করে। একটা এক্সাম্পল দেন দেখি। গাড়ির কি নাম? সেটা কি টয়োটা? তাহলে সেম ভ্যালু হলো কোথায়? হোন্ডা গাড়িও তো আছে। আপনার ক্লাসের নাম কি? কার? তাইলে তো আপনার যদি ব্র্যান্ড যদি হয় টয়োটা, সব কারের ব্র্যান্ড তো টয়োটা না, কিছু কারের ব্র্যান্ড মিৎসুবিশি, কিছু কারের ব্র্যান্ড হোন্ডা। মডেলও সেম হবে না, কোনোটার মডেল হবে এক্স করোলা, কোনোটার মডেল হবে এক্সিও 2006, কোনোটার মডেল হবে প্রিয়াস 2022। তাহলে এগুলো তো শেয়ার ভ্যালু না, এগুলো ইন্ডিভিজুয়াল ভ্যালু। কাজে ইন্ডিভিজুয়াল অবজেক্টের মধ্যে মেমোরি লাগবে। যেটা শেয়ার্ড ভ্যালু, মানে প্রত্যেক অবজেক্টের জন্য একই ভ্যালু, সেটা শুধু স্ট্যাটিক ফিল্ড হতে পারে। এই যে আপনার সামনে একটা এক্সাম্পল আছে। আপনি কোথেকে আসলেন? হ্যাঁ, না সবাই বাসা থেকে আসছে, সবাই বললে পড়ে গেছিলেন? কোনো ধুলাবালির কোনো চিহ্ন তো নেই। ব্যথা পেয়ে কি ওখানে ওয়েট করছেন না চলে আসছেন সাথে সাথে? কেন? ঝগড়া ঝগড়া মেটানোর জন্য? আচ্ছা, ঠিক আছে। সত্যি কথা হইলে তো কিছু বলার নাই, আর সত্যি কথা না হইলে এটা করেন না। আচ্ছা, এখন এই এই যে আমি মিটটা ইনিশিয়েট করলাম, এই যে হ্যালো, কথা বন্ধ কর। এখানে একটা সেশন অবজেক্ট তৈরি হয়েছে, মিট সেশন। ওকে, তাহলে সেশন নামে একটা ক্লাস। এখন এইখানে কি দেখাচ্ছে? কেউ একজন জয়েন করেন তো মিটে, একজন করেন, সবাই করেন না। করছেন? এখন কি দেখতেছেন? এই যে জয়েন করছে, তাই না? কে কে জয়েন করছেন? আপনি একা? কে জয়েন করছে? আপনি। আপনি এখানে কত দেখতেছেন কাউন্ট? হ্যাঁ, আমি কত দেখতেছি? এখানে কত দেখতেছেন নাম্বার? আপনার স্ক্রিনে কি দেখতেছেন? 2। আমি কি দেখতেছি? হ্যাঁ, আমিও 2 দেখতেছি। তাহলে এই 2টা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট কাউন্ট। এখন আরেকজন জয়েন করেন তো। আচ্ছা, কে জয়েন করলেন? আপনি কত দেখতেছেন? 4। আরেকজন জয়েন করছেন, আর করা লাগবে না, থামেন। তাইলে এই যে 3জন আমরা জয়েন করছি না, 3জনই তো একই ভ্যালু দেখতেছি, 3। তাইলে যে সেশন কাউন্ট, এটা একটা শেয়ার্ড ভ্যালু। তাহলে এখানে 3টা সেশন অবজেক্ট তৈরি হয়েছে,
উনি মিটে ঢুকছে, আমি ঢুকছি, উনি ঢুকছি, তাহলে 3টা সেশন অবজেক্ট এখানে তৈরি হয়েছে সার্ভার। এবং এবং সেই সেশন ক্লাসের একটা স্ট্যাটিক ফিল্ড হচ্ছে কারেন্ট কাউন্ট, হোয়াটএভার ইজ দ্য নেম, এবং এটা একটা স্ট্যাটিক ফিল্ড। তাহলে এখন যদি একজন বের হয়ে যায়, ধরেন 100 জন আছে এখানে, একজন বের হয়ে গেলে সবাই দেখবে 99, আর একজন যদি ঢোকে সবাই দেখবে 101। সবাই সেম ভ্যালু কেন দেখতেছে? বিকজ সেম ভ্যালু ফর এভরি অবজেক্ট, এভরি সেশন অবজেক্ট, সো ইটস এ স্ট্যাটিক ফিল্ড। বান্দরবন গেছেন কে? সাজেকে? সাজেক যান নাই কেউ ঘুরতে? কেউ যান নাই? গেছেন? আপনি গেছেন, আর কে গেছে? তাই উনি সাজেকে গিয়ে বলতেছে, হ্যালো গাইস, লাইভ ফ্রম সাজেক। তো তখন আপনার ওয়াচিং 7, তখন আপনার 7 জন বন্ধু এই লাইভে দেখতেছে। হ্যাঁ, আপনার ফ্রেন্ড লিস্ট আছে 1000, আপনি একটু মনে মনে রাখ, মাত্র 7 জন। আরো 2-1 জন ঢুকলো, তখন 8 বা 9 হলো, সবাই কিন্তু 9 দেখতেছে। একজন বের হয়ে গেল, 6, সবাই 6 দেখতেছে, বিকজ এভরিবডি ইজ শেয়ারিং দ্য সেম কাউন্ট ভ্যালু। সো দ্যাটস এ স্ট্যাটিক ফিল্ড। বুঝতে পেরেছেন? তাহলে স্ট্যাটিক ফিল্ডের মেমোরি কোথায় থাকবে? অবজেক্টের ভেতর, ইনস্ট্যান্সের ভেতর, নাকি ক্লাস মেমোরিতে? কোথায় থাকবে? তাহলে এই আইডির মেমোরি ইজ পার্ট অফ দ্য ইনস্ট্যান্স মেমোরি। তাহলে আমার আসিফ, শফিক, লুনা 3টা ইনস্ট্যান্সের জন্য মেমোরি অ্যালোকেট করা হয়েছে, সবার মধ্যেই আইডি আছে। এখানে 4 বাইট, এখানে 4 বাইট, এখানে 4 বাইট। কিন্তু ইউনিভার্সিটি নেম এদের কারোর মধ্যেই নাই। এটার মেমোরি কোথায়? ক্লাস মেমোরি স্পেস, এখানে। And everybody shared that one piece of string. কিন্তু নেম কিন্তু আমার 3টা স্টুডেন্টের জন্য 3টা স্ট্রিং, 3000 স্টুডেন্ট হলে 3000, প্রত্যেকটা অবজেক্টের জন্য নেম স্ট্রিং আছে। কিন্তু ইউনিভার্সিটি নেমের স্ট্রিং ওয়ান পিস, বিকজ ইট ইজ স্ট্যাটিক ফিল্ড। ওকে, এখন আপনি আমাকে বলেন, হোয়াট ইজ ক্লায়েন্ট? ডট ইউজ করি না আমরা, কেন? ডট ইউজ করতে হয় কেন? কেন করি? টু অ্যাক্সেস দ্য মেম্বার। তাইলে ফিল্ড রিড বা রাইট করতে হলে ডট ইউজ করতে হয়, তাই না? n1 ডট ভ্যাল ইকুয়াল টু সামথিং। তাহলে ভ্যাল হচ্ছে নোট ক্লাসের একটা ফিল্ড, হ্যাঁ, ফিল্ডের জন্য, আর মেথডের জন্য কল করতে গেলে। তাহলে আপনি বলতেছেন আসিফ ডট পে বিল প্যারেন্থেসিস, তাহলে পে বিল কি একটা মেথড? এই মেথডটা কল করতে হইলো না? কিন্তু এটা আপনার ওই পাইথনের ক্লাস ছাড়া মেথডের মতো কল করা যাবে না, এটা ডটের আগে একটা অবজেক্ট দিয়ে কল করতে হয়। তাহলে আসিফ ডট পে বিল অথবা n1 ডট ভ্যাল। তাহলে এই ডটের বাম পাশে থাকে হচ্ছে একটা অবজেক্ট, আর ডান পাশে থাকে মেম্বার, ফিল্ড হোক বা মেথড হোক। তাহলে এই বাম পাশে যে অবজেক্টটা থাকে তাকে বলা হয় ক্লায়েন্ট ফর দিস ইউজ। তাহলে আপনি যখন বলছেন যে n1 ডট ভ্যাল, কার ভ্যাল? প্রত্যেকটা নোডের মধ্যেই তো একটা করে ভ্যাল আছে, তাহলে কোন নোডের ভ্যালে আমি n1 এই ভ্যালুটা রাখবো? কি করে বুঝলেন? ওই যে ক্লায়েন্ট n1 ডট ভ্যাল। আপনি বলতেছেন পে বিল, আসিফ ডট পে বিল, তাহলে পে বিল কার আইডি ব্যবহার করবে? কারণ প্রত্যেকের মধ্যেই তো আইডি আছে, তাহলে সে আসিফের মেমোরিতে গিয়ে আইডিটা ইউজ করবে। হ্যাঁ, আপনি তো একই নামে 2টা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবেন না, তাই না? না, তাদের নাম সেম হইতে পারে কিন্তু অবজেক্ট তো আলাদা আলাদাই। আপনি তো নিউ করছেন আলাদা আলাদা, তো যাকে ক্লায়েন্ট বানাবেন তারটা। তাহলে ক্লায়েন্ট কেন দিতে হয় ডটের আগে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কেন? কেন মানে কারণটা কি? মেম্বার অ্যাক্সেস করতে হলে ডটের আগে একটা অবজেক্ট দেই আমরা, কিন্তু কেন দেই? কেন সেটা দেই? দ্যাট ইজ দ্য কোশ্চেন। বলেন তো।
বলেন। বলেন। যাতে এই ফিল্ডটা কোন ইনস্ট্যান্সের মেমোরি থেকে রিড বা রাইট করতে হবে, অথবা এই মেথডটা যদি কোনো ফিল্ড ইউজ করে সেটা কোন অবজেক্টের ফিল্ড ইউজ করবে। তাহলে পে বিল কোন অবজেক্টে, কোন স্টুডেন্ট অবজেক্টের ডাটা ইউজ করবে। তাহলে আসিফ যদি ক্লায়েন্ট হয় আসিফের ডাটা ইউজ করবে, শফিক যদি ক্লায়েন্ট হয় শফিকের ডাটা ইউজ করবে। তাহলে আসিফ ডট পে বিল অথবা শফিক ডট পে বিল। বোঝা যাচ্ছে? ফিল্ডের ক্ষেত্রেও তাই, আসিফ ডট আইডি বা শফিক ডট অ্যাড্রেস, তাই না? তাহলে শফিকের অ্যাড্রেস, শফিকের অবজেক্টের ভেতরে যে অ্যাড্রেস, এই জন্য ক্লায়েন্ট হিসাবে আমরা একটা অবজেক্ট সাপ্লাই দিই, ইনস্ট্যান্স। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা যদি ইউনিভার্সিটি নেমকে অ্যাক্সেস করতে চাই, এটার মেমোরি কি অবজেক্টের ভেতর না ক্লাসের ভেতর? তাহলে এটা ক্লায়েন্ট কে হওয়া উচিত? ক্লাস। তাহলে আমি এখানে আমার এই স্ট্যাটিক মেথডকে যদি আমি তখন আসিফ ডট ইউনিনেম না বলে বলবো স্টুডেন্ট ডট ইউনিনেম, বা এটার যদি গেটার থাকে আসিফ ডট গেট ইউনিনেম ইউজ না করে স্টুডেন্ট ডট গেট ইউনিনেম। মানে এটা যদি প্রাইভেট ফিল্ড হয় তাহলে তো আর আমি আসিফ ইউনিভার্সিটি ডট স্টুডেন্ট ডট ইউনিনেম লিখতে পারবো না, তখন গেটার ইউজ করতে হবে। তাহলে গেটারটাও তো যে মেমোরিটা ইউজ করবে সেটা ক্লাসের মেমোরি, সেটা তো অবজেক্টের মেমোরি না। তাহলে ইউনিনেমের গেটার মেমোরি ইউজ করবে ক্লাস থেকে না অবজেক্ট থেকে? তাহলে ইউনিনেমটাও, গেট ইউনিনেমটাও স্ট্যাটিক মেথড। তো যে মেথডের ক্লায়েন্ট ক্লাস বা যে ফিল্ডের ক্লায়েন্ট ক্লাস, কারণ ওই ফিল্ডের মেমোরি বিলংস টু ক্লাস মেমোরি, অথবা ওই মেথডটা যে ফিল্ড নিয়ে কাজ করবে সেই ফিল্ডটা বিলংস টু ক্লাস মানে স্ট্যাটিক ফিল্ড, অথবা এই মেমোরিটা কোনো ফিল্ড নিয়ে কাজ করবে না, সে প্যারামিটার নিয়ে কাজ করবে। তাইলে তো আমার এখানে ক্লায়েন্ট হিসাবে অবজেক্ট দরকার নাই, তো তখন আমার ক্লাস হবে ক্লায়েন্ট, তখন আমরা সেটাকে বলবো স্ট্যাটিক ফিল্ড বা স্ট্যাটিক মেথড। তাহলে আমরা বুঝতে পারলাম স্ট্যাটিক ফিল্ড বা স্ট্যাটিক মেথড। তাহলে আমরা এই যে আমাদের যেটা স্ট্যাটিক না সেটাই নন স্ট্যাটিক। হ্যাঁ, মানে আপনি যদি এখন বলেন যে পে বিল আসিফ ডট পে বিল, আপনি কি বলছেন যে পে বিল স্ট্যাটিক মেথড? তাহলে পে বিলের ক্লায়েন্ট হ্যাজ টু বি অ্যান ইনস্ট্যান্স। আপনি বলেই দিচ্ছেন আসিফ ডট পে বিল, তাই না? নন স্ট্যাটিক ঢাকঢোল পিটানোর কিছু নাই, বাই ডিফল্ট নন স্ট্যাটিক। কিন্তু স্ট্যাটিক হলে আপনাকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে এই মেথডটা কোনো অবজেক্ট লেভেল মেমোরি নিয়ে কাজ করে না। এই মেথডটা যদি কোনো ফিল্ড ইউজ করে সেটা ক্লাস মেমোরিতে আছে স্ট্যাটিক ফিল্ড, অথবা সে কোনো ফিল্ড ইউজ নাও করতে পারে, সে প্যারামিটার নিয়ে কাজ করে, সেটাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে এই মেথডের জন্য জানার দরকার নাই আমার ক্লায়েন্ট কোন অবজেক্ট, বরং তাকে জানতে হবে আমার ক্লায়েন্ট কোন ক্লাস, তখন ক্লাস হবে ক্লায়েন্ট। ওকে? তাহলে আমরা এই যে ফেব্রুয়ারিতে আমাদের জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে, তাই না? ফেব্রুয়ারির মাঝামাঝি, তাহলে এই এক মাসখানেক টাইমের মধ্যে আমরা যা করেছি এখান থেকে বলেন তো দেখি যে নন স্ট্যাটিক মেথডের ইউজ একটা এক্সাম্পল দেন। আমরা কোন ক্লাসের জন্য ইউজ করছি একটা নন স্ট্যাটিক মেথড? অ্যারিথমেটিক অপারেশন প্রজেক্টে কোনো নন স্ট্যাটিক মেথডের ইউজ আছে, কল হয়েছে? অ্যারিথমেটিক অপারেশন প্রজেক্টে হ্যাঁ, তাহলে কি নন স্ট্যাটিক মেথড কল হয়েছে ওখানে? কোনটা, কোন ক্লাসের নন স্ট্যাটিক মেথড কল হয়েছে বলেন?
এটা না কন্ট্রোলার, আচ্ছা আমরা তো ওয়ানেই করে ফেলছিলাম মনে হয়, তাই না? অ্যারিথমেটিক অপারেশনটা ওয়ানেই করে ফেলছিলাম। ও যে 03 দিয়ে আলাদা ভাবে করছিলাম। হ্যাঁ করছিলাম কি না, ওয়ানেরটাই ঠিক আছে, অসুবিধা নাই, ওয়ানেরটাই খুলি। এখানে কোনো এই স্টার্ট মেথডে যদি দেখেন, এখানে কোনো স্ট্যাটিক মেথডের ইউজ আছে? এখানে কোনো স্ট্যাটিক মেথড কল হয়েছে না হয় নাই? হ্যাঁ কত নাম্বার লাইনে? 21। 21 তো মেথডের বডি, কলের কথা বলতেছি। কল তো যে সেমিকোলন দিয়ে, মানে কল যেটা, সেটা তো আপনি বডি বানাইছেন 21 এ মেইন মেথডের। আর মেইন তো একটা স্ট্যাটিক মেথড বলাই আছে, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। কিন্তু এটা তো আর কল না, এটা একটা কল, এখানে এগুলো কল। তাইলে আপনার স্ট্যাটিক মেথড না কোনটা? আগে বলেন যে এই লাইনে একটা মেথড কল হয়েছে, কত নম্বর লাইনে মেথড কল হয়েছে বলেন? আচ্ছা এখানে কয়টা মেথড তৈরি করা হয়েছে সেটা বলেন। এই যে কোড দেখা যাচ্ছে, এটা একটা ক্লাস, ক্লাসের নাম কি? হ্যালো অ্যাপ্লিকেশন, এবং ওটা একটা সুপার ক্লাসও আছে অ্যাপ্লিকেশন। তাহলে এইখানে এই হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাসে কয়টা মেথড বানানো হয়েছে এবং তাদের নাম কি? নাম কি তাদের? স্টার্টার মেইন। তাইলে এটা কত নাম্বার লাইনে হয়েছে? 21 লাইনে আপনি কোন মেথড বানাইছেন? মেইন মেথড। আর একটা কোনটা বললেন? 12 নাম্বার। তাহলে এই 12 নাম্বার লাইন কি মেথড কল নাকি মেথড বিগিনিং অফ দ্য মেথড ডেফিনেশন, কোনটা? হ্যাঁ, তাইলে এইটা হচ্ছে আমার একটা মেথড বডি। সো দিস ইজ দ্য ফুল ডেফিনেশন অফ স্টার্ট মেথড। এইটা আমার আরেকটা বডি বা ইমপ্লিমেন্টেশন। দিস ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ মেইন মেথড বা মেথড ডেফিনেশন বা ইমপ্লিমেন্টেশন, যেটাই বলেন। কিন্তু প্রশ্ন হলো যে মেথড কল আছে কিনা, অন্য কোনো মেথড। ইজ দেয়ার এনি মেথড কল ইন দিস কোড সেগমেন্ট যেটা দেখা যাচ্ছে? এখানে কি কোনো মেথড কল করা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? যে কোনো মেথড? হ্যাঁ, এই যে কোডটা দেখা যাচ্ছে একটা 10-15 লাইনের কোড, এই কোডের কোথাও কোনো মেথড কল নাই? মেথড মানে কি? একটা ফাংশন। তো একটা ফাংশন কল আছে না, এটা কোড দেখে আপনি বলতে পারেন না? হ্যাঁ 15 নাম্বার লাইনে, এই লাইনে মেথড কল আছে, এটা আপনি বলছেন? মানে এটা কি র্যান্ডমলি বললেন না বুঝে বললেন? বলেন তাহলে ব্যাখ্যা করেন, কোন মেথড কল হয়েছে, নাম কি সেই মেথডের? না, কোন মেথডটা কল হয়েছে, মেথডের নাম বলেন আগে। সিন তো একটা ক্লাসের নাম। তাহলে এইটুকু কি, এইটুকুর মানে কি? সিন ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করছেন, যে অবজেক্টের নাম হচ্ছে ছোট হাতের এস। হ্যাঁ, ধরেন আমি বললাম যে ফার্স্ট সিন, সিনই বলতে পারবো, সিন দেয় আর কি, আপনি বলতে পারেন ফার্স্ট সিন। তাহলে ফার্স্ট সিন কি? ফার্স্ট সিন একটা অবজেক্টের নাম। এখন বলেন এখানে কোন মেথড, আপনার কথা অনুযায়ী 15 নম্বর লাইনে কোনো মেথড কল হয়েছে কিনা? কোনো মেথড এক্সিকিউট হচ্ছে এখানে 15 নম্বর লাইনে? হচ্ছে না। তাহলে ইনস্ট্যান্স ক্রিয়েট হইতে গেলে এইটা কি? নিউ
সিনের সাথে প্যারেনথেসিস থাকলে তো সেটা মেথড না, তাহলে এটা কি? সিনের ভিতরে এফএক্সএমএল লোডার ডট লোড ওটা জাস্ট আমরা নিচে আসছি, ওটা জাস্ট নিচ্ছি মানে কি? ভুলে গেছি নাম। আপনার চোখের সামনেই তো আছে। কি বলে নাম, মানে ক্লায়েন্ট আর মেম্বার। কোনটা মেম্বার কোনটা ক্লায়েন্ট? এফএক্সএমএল লোডার লোডার হচ্ছে ক্লায়েন্ট আর লোড হচ্ছে মেম্বার। কি ডাটা না মেম্বার ফাংশন? কেন মনে হইল প্যারেনথেসিস? তাহলে লোড একটা মেথড, এফএক্সএমএল লোডার তার ক্লায়েন্ট। তাহলে লোড কোন ক্লাসের মেথড? লোড আপনার এফএক্সএমএল লোডার, মানে এফএক্সএমএল লোডার কোন ক্লাসের মেথড? না স্টার্টার স্টার্ট কি ক্লাস নাকি? স্টার্ট নিজেই তো মেথড, অ্যাপ্লিকেশন ক্লাসের মেথড। মেথড হচ্ছে স্টার্ট। সেরকম লোড কোন ক্লাসের মেথড? লোডও তো কোনো না কোনো ক্লাসের মেথড। হ্যাঁ, ওর ক্লায়েন্ট কে? আমি যদি বলি যে আসিফ ডট পেবিল, পেবিল কোন ক্লাসের মেথড? আসিফ তো ক্লায়েন্ট। কেন মনে হইল? কারণ না, ওটা তো আপনি ব্যাখ্যা দিচ্ছেন, আপনাকে কোড সামনে দেওয়া হয়েছে আসিফ ডট পেবিল। বা ধরেন ওবিজে ওয়ান ডট ডুসাম, ডুসাম কোন ক্লাসের মেথড? ডুসামের ক্লায়েন্ট কে? ওবিজে। তাহলে আপনাকে যদি বলা হয় যে ওবিজে ডট ডুসাম, তাহলে এখানে কি কোনো মেথড কল হয়েছে না হয় নাই? কোন মেথড? ওকে, ক্লায়েন্ট কে? তাহলে ডুসাম কোন ক্লাসের মেথড? ওবিজে কি ক্লাস? ওবিজে তো ক্লায়েন্ট, অবজেক্ট, ছোট হাতের ও। কোন ক্লাসের মেথড? ডুসাম তো মেথড, কোন ক্লাসের? যেমন আপনি বলছেন পে বিল তো মেথড, স্টুডেন্ট ক্লাসের। এখন ওই যে স্টুডেন্ট পে বিল আপনি ওটা মিলাইছেন, সাহিত্য মিলাইছেন, এখানে ডুসাম আর ওবিজে আপনি জানবেন কি করবেন এটা কোন ক্লাসের মেথড? অবজেক্ট তো এখানে অবজেক্ট, ওবিজে তো এখানে অবজেক্ট। আচ্ছা, ওবিজে বাদ দেন আপনি, এখানে অবজেক্ট। এখানে ধরেন আমি বললাম ওকে, ধরেন E1, এখন বলেন ডুসাম কোন ক্লাসের মেথড? ডুসাম মেথড, P1 ক্লায়েন্ট, ঠিক আছে। কি করে বুঝবেন যে ডুসাম কোন ক্লাসের মেথড? আজকে আপনাদের 6:30 পর্যন্ত ক্লাস করেন, পড়াশোনা করেন না কেন বলেন? কোন ক্লাসের মেথড কি করে বুঝবেন? তাহলে আপনাকে দেখতে হবে যে P1 কোন ক্লাসের অবজেক্ট। P1 যদি প্রোডাক্ট ক্লাসের অবজেক্ট হয় তাহলে ডুসাম প্রোডাক্ট ক্লাসের মেথড। P1 যদি আপনার অন্য কোনো ক্লাসের মেথড অবজেক্ট হয় তাহলে ডুসাম সেই ক্লাসের মেথড। অবজেক্ট ক্লাস আপনি টেনে আনতেছেন কেন এখানে? আপনাকে দেখতে হবে যেটা কোন ক্লাসের মেথড। তাহলে আপনার এখানে লোডের ক্লায়েন্ট কে? এফএক্সএমএল লোডার, এটা কোন ক্লাসের অবজেক্ট? কি করে জানলেন? মানে আন্দাজে বলতেছেন না কোড যে দেখে বলতেছেন? সিনের কনস্ট্রাক্টরে আপনি এই কলটা করছেন, তার মানে এই কলটা যা রিটার্ন করবে সেটা সিনের কনস্ট্রাক্টরের প্যারামিটার, এটা মানে হচ্ছে তাই। কিন্তু এফএক্সএমএল ছোট হাতের এফএক্সএমএল লোডার, ধরেন আমি বললাম যে এটা এফএক্সএমএল লোডার না, আমি বললাম যে মাই লোডার, ঠিক আছে? এটা কোন ক্লাসের অবজেক্ট? এটা তো ক্লায়েন্ট, তাহলে এটা কোন ক্লাসের অবজেক্ট? করে বুঝলেন? কারণ আমরা উপরে এফএক্সএমএল লোডার যেটা ওটা দিয়ে তারপর এফএক্সএমএল লোডার একটা অবজেক্ট ক্রিয়েট করছি মাই এফএক্সএমএল লোডার নামে।
সেইখান থেকে আপনি বুঝলেন যে এটা এফএক্সএমএল লোডার ক্লাসের অবজেক্ট। তার মানে লোড কোন ক্লাসের মেথড? মাই এফএক্সএমএল লোডার তো ক্লায়েন্ট, এফএক্সএমএল লোডার ক্লাসের মেথড। আর সেট টাইটেল এই লাইনটা ব্যাখ্যা করেন, এক্সপ্লেন 16 নাম্বার লাইন। বলেন এখানে কি কোনো মেথড কল আছে না নাই? 16 নাম্বার লাইনে নাই, আছে? কোন মেথড কল হয়েছে এখানে? নাম কি? সেট সিন। তার ক্লায়েন্ট কে? হ্যাঁ, তার ক্লায়েন্ট কে? আচ্ছা, এইটা স্টেজ, তাই না? আচ্ছা, এখন এটা কি অবজেক্ট না, এটা কি অবজেক্ট না ক্লাস? কি করে বুঝলেন? কে বুঝছে আপনাকে? কি দেখে বুঝবেন? না, স্ট্যাটিক মেথড হলে তো ক্লাসও হইতে পারে। হু নোজ? এই যে আমরা এখানে বললাম না যে স্টুডেন্ট ডট গেট ইউনিনেম, কেন বলতেছি? কারণ গেট ইউনিনেম আমার স্ট্যাটিক মেথড, সেক্ষেত্রে ক্লাসও তো হইতে পারে। কিন্তু নন স্ট্যাটিক হলে যেমন শো স্টুড ইনফো, আসিফ ডট শো, এখানে ক্লায়েন্ট কে? অবজেক্ট। এখানে ক্লায়েন্ট কে? ক্লাস। তাহলে আপনি কি করে বুঝলেন যে এখানে যেটা ক্লায়েন্ট সেটা অবজেক্ট না ক্লাস? কোডিং কনভেনশন কি বলে? ক্লাস নেম বিগিনস উইথ কি? ক্লাস নেম বিগিনস উইথ ক্যাপিটাল লেটার। তাহলে এটা কি অবজেক্ট না ক্লাস? অবজেক্ট। তাহলে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে কোথায়? কত নাম্বার লাইনে? অবজেক্ট তো ডিক্লেয়ার করতে হয়, তাহলে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে কত নাম্বার লাইনে? হ্যাঁ, 12 নাম্বার লাইনে। এই যে অ্যাজ এ ক্লাসের অবজেক্ট হুইচ ইজ প্যারামিটার অফ দ্য স্টার্ট মেথড। তাহলে আপনার ক্লাসের নাম আর অবজেক্টের নাম একই হয়ে গেছে, ও যখন অটো জেনারেট করে ওইরকমই করে। কিন্তু আপনি বুঝবেন কি করে? বড় হাতের হলে ক্লাস, ছোট হাতের হলে অবজেক্ট। টাইপ ফলোড বাই ভেরিয়েবল নেম, তাই না? তার একটা মেথডের প্যারামিটার দেন না, ইন্ট এক্স, সেরকম ধরেন আপনি এখানে বললেন যে ফার্স্ট স্টেজ, ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার অবজেক্ট। বুঝা গেছে? তাহলে এখন কোন স্ট্যাটিক মেথড কি কল করছি আমরা? এগুলো সবই নন স্ট্যাটিক মেথড, এগুলো ক্লায়েন্ট সবই অবজেক্ট। তাহলে আমরা কি কোনো নন স্ট্যাটিক মেথড ইউজ করছি যেখানে ক্লায়েন্ট হচ্ছে ক্লাসের নেম, ক্লাসের নামটাই তখন ক্লাস, এই ক্লায়েন্ট? এরকম কি আমরা ইউজ করেছি কোথাও? করেছি। কোথায় করেছি দেখেন। আচ্ছা, এইখানে কি কোনো মেথড, এই যে মেথডটা কল হয়েছে, এটা কোন কোন মেথড, কোন ক্লাসের মেথড বলেন? আর প্যারামিটার কি? মেথডের প্যারামিটার থাকতে পারে। প্রথম কথা হলো এখানে কোনো মেথড কল হয়েছে? কোন মেথড? এই মেথডের কি প্যারামিটার আছে না নাই? ওকে, প্যারামিটারের টাইপ কি? স্ট্রিং। এই মেথড কলটার ক্লায়েন্ট কে? তাহলে এটা কোন ক্লাসের মেথড? কি করে বুঝলেন? ওই যে 15 নম্বর লাইনে আপনি অবজেক্ট ডিক্লেয়ার করছেন, লেভেল টাইপের অবজেক্ট রেজাল্ট লেভেল। ঠিক আছে না? তাহলে এটা কি স্ট্যাটিক মেথড কল নাকি নন স্ট্যাটিক মেথড? নন স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিক মেথড কলকে আমরা করছি কোথাও? না করি নাই? হ্যাঁ, করেন নাই? আপনার ওই যে অ্যাড বাটন কোথায়? এখানে তো আপনি দেখাই দিচ্ছেন, তাই না? কিন্তু আলটিমেটলি তো আপনাকে অ্যাড করতে হয়েছে, করতে হয়েছে না? সেটা কোথায় করছেন? এখানে জাস্ট দেখাই দিচ্ছে। আচ্ছা, আমাদের ইয়েতেই যাই, ওই যে আমাদের
ফায়ার ব্রিগেডে যাই, ওখানে গেলে আরো সেকশন 3, তাই না? এই যে আপনি নিউ ফায়ার ব্রিগেড করলেন, নিউ ফায়ার ফাইটার করলেন, এই লাইনে আপনি কি করছেন? এই লাইনে কোনো মেথড কল আছে? কোন মেথড কল হয়েছে এখানে? গেট টেক্সট। তার ক্লায়েন্ট কে? তাহলে গেট টেক্সট কোন ক্লাসের মেথড? আইডি টেক্সট তো ক্লাস না, আইডি টেক্সট ফ্যাকাল্টি। তাহলে কোন ক্লাসের মেথড এটা? গেট টেক্সট। কি করে বুঝলেন? হ্যাঁ, কারণ আইডি টেক্সট ফিল্ড যে একটা টেক্সট ফিল্ড ক্লাসের অবজেক্ট, এটা কোত্থেকে বুঝলেন? নামের মিল দেখে বললে তো হবে না। লজিকটা কি? লজিকটা হলো এই যে এখানে ডিক্লেয়ার করা হয়েছে টেক্সট ফিল্ড ক্লাসের একটা অবজেক্ট হিসেবে, আপডেট কন্ট্রোলারে চলে আসছে। তাহলে এটা একটা অবজেক্ট না? তাহলে গেট টেক্সট কোন ক্লাসের মেথড? টেক্সট ফিল্ড, ওই কলটার জন্য। তাহলে এই লাইনে কি একটাই কল? তাহলে গেট টেক্সট কি রিটার্ন দেয়? রিটার্ন টাইপ কি গেট টেক্সটের? ওই যে দেখেন স্ট্রিং কি ইন্টিজার। গেট টেক্সট কি দিবে আমাকে? টেক্সট ফিল্ডের ভ্যালু। এই যে রিটার্ন টাইপ স্ট্রিং, ওই স্ট্রিংটা আমরা প্যারামিটার হিসেবে করতে পারছি পার্সেন্ট। তাহলে পার্সেন্ট একটা মেথড কল না? পার্সেন্টের প্যারামিটার কি? which is a string. তাহলে পার্সেন্টের প্যারামিটার কি? স্ট্রিং। পার্সেন্টের ক্লায়েন্ট কে? তাহলে এটা কি কোন ক্লাসের মেথড? কি করে বুঝলেন? কারণ ক্লায়েন্টটাই তো ক্লাস। তাহলে এখানে ক্লাসটাই এখানে ক্লায়েন্ট, তার মানে এটা একটা স্ট্যাটিক মেথড। ইন্টিজার ক্লাসের স্ট্যাটিক মেথড। এটাও স্ট্যাটিক মেথড, এটা ফ্লোট ক্লাসের স্ট্যাটিক মেথড। তাহলে আপনি যদি দেখেন, ওই যে দেখেন পাবলিক স্ট্যাটিক পার্স ফ্লোট রিটার্ন টাইপ ফ্লোট, দেখছেন? এবং এটা কোন ক্লাসের মেথড? ওই যে দেখেন উপরে বলা আছে, ক্লাসের ডেসক্রিপশন দেওয়া আছে java.lang প্যাকেজের ফ্লোট ক্লাস। পার্সেন্ট এটা কোন ক্লাসের মেথড? এই যে java.lang প্যাকেজের ইন্টিজার ক্লাস, এবং ওটা রিটার্ন টাইপ ইন্টিজার, এবং ওটা স্ট্যাটিক মেথড। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন ওকে, এটা কি? এই দুইটা লাইন ব্যাখ্যা করেন। আর যাওয়ার দরকার নেই, আছে আর 5-7 মিনিট। হ্যাঁ, আপনি কি 5-7 মিনিটের জন্য ওয়াশরুমে যাওয়া লাগবে এই বয়সে? হ্যাঁ, এই দুইটা লাইন ব্যাখ্যা করেন, বলেন। এই দুইটা লাইনে কি হচ্ছে? আমরা একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, আইএনটি, ইন্ট, প্রিমিটিভ, এবং আমরা বলছি না যে প্রত্যেকটা প্রিমিটিভের ক্লাস ইকুইভ্যালেন্ট আছে। তাহলে আইএনটির ক্লাস ইকুইভ্যালেন্ট হচ্ছে ইন্টিজার। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য কি? এক্স হচ্ছে একটা প্রিমিটিভ আর ওয়াই হচ্ছে একটা ফুল অবজেক্ট। ইন্টিজার ক্লাসের অবজেক্ট ক্যাপিটাল আই, ইন্টিজার ক্লাসের অবজেক্ট হচ্ছে ওয়াই। ঠিক আছে? এখন খেয়াল করেন, আপনি str1 এ কি রাখতেছেন? হ্যাঁ, স্ট্রিং এ কনভার্ট করতেছেন করে, তাহলে টু স্ট্রিং কি রিটার্ন করবে? একটা স্ট্রিং, সেটা str1 এ চলে যাবে। এখন এই টু স্ট্রিং কাকে নিয়ে কাজ করবে? এই টু স্ট্রিং মেথডটা কাকে নিয়ে কাজ করবে? কোন ডাটাটা নিয়ে কাজ করবে? এক্স। ওটা কি অবজেক্ট না প্রিমিটিভ? তো এটা প্যারামিটার, তাহলে সে প্যারামিটার নিয়ে কাজ করবে। তাইলে তার কি জানার দরকার আছে আমার ক্লায়েন্ট কোন অবজেক্ট? সে তো ইন্টিজার ক্লাসের অবজেক্ট নিয়ে কাজই করবে না, সে তো একটা বেসিক প্যারামিটার প্রিমিটিভ নিয়ে কাজ করবে, হুইচ ইজ প্যারামিটার।
তাহলে তার তো আসলে কোনো ইনস্ট্যান্সের দরকারই নাই ক্লায়েন্ট হিসাবে, এই জন্য এটা স্ট্যাটিক মেথড। ওকে, এই জন্য এটার ক্লায়েন্ট হচ্ছে ইন্টিজার। এখন ওয়াই কি? ইন্টিজার ক্লাসের অবজেক্ট, মানে প্রিমিটিভের ক্লাস ইকুইভ্যালেন্ট, অবজেক্ট ইকুইভ্যালেন্ট। তাইলে দেখেন এখানে কি হচ্ছে, টু স্ট্রিং আবার কল হয়েছে, কিন্তু এখন সে কাকে নিয়ে কাজ করবে? ওয়াই অবজেক্টের ভেতরে যে ডাটা আছে সেইটা নিয়ে কাজ করবে। তো ওয়াই তো অবজেক্ট, ক্লায়েন্ট। তাহলে এখন এই যে জিরো প্যারামিটার টু স্ট্রিং এটা নন স্ট্যাটিক, আর ইন্টিজার প্যারামিটার টু স্ট্রিং এটা স্ট্যাটিক। হ্যাঁ, ইন্টিজার ক্লাস। তাহলে যে একই মেথডের যখন অনেকগুলো ভার্সন রাখা যায় না, এটা কি বলে? মেথড ওভারলোডিং। বলছি কি না? না, আমি চাপাই দিলাম বলে আপনি না জেনেই হ্যাঁ স্যার বলছেন, জেনে বুঝে বলেন। ক্লাস না করলে মনে নাও পড়তে পারে, কিন্তু ক্লাস করছেন। একটা ফাংশনের লোড বলতে কি বুঝেন? নর্মাল লোড। হোয়াট ডু ইউ মিন বাই নর্মাল লোড অফ এ ফাংশন? আমাদের ক্ষেত্রে মেম্বার ফাংশন মানে মেথড, জাভার ক্ষেত্রে, পাইথনের ক্ষেত্রে সেটা ক্লাসের মেম্বার মেথডও হতে পারে, আবার বাইরের গ্লোবাল ফাংশনও হতে পারে। দুইটাই ফাংশন, একটাকে আমরা বলি যে নর্মাল ফাংশন উইদাউট ক্লাস, আর একটাকে বলি ক্লাসের ফাংশন মানে মেথড। তাইলে নর্মাল লোড বলতে কি বুঝি আমরা? একটাই বডি। তাহলে ওই ফাংশন বা মেথডকে 100 বার কল হলে একই বডি এক্সিকিউট হবে। there is only one implementation, that is normal load. কিন্তু আপনি একটা মেথডকে যখন মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, মাল্টিপল বডি তৈরি করবেন, তখন বলা হয় দ্য মেথড বা ফাংশন ইজ ওভারলোডেড। ওকে, বোঝা গেল? তাহলে আমি যদি এখন আমার এই ধরেন ফর এক্সাম্পল সে লিভ অ্যাপ্লিকেশন করবে, ওকে, এমপ্লয়ি ক্লাস একটা লিভ অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে আমি যদি এখানে একটা মেথড রাখি অ্যাপ্লাই ফর লিভ, এমপ্লয়ি লিভের জন্য অ্যাপ্লাই করতে পারে না, তো এটা একটা লজিক্যাল মেথড। তাইলে আমি বললাম অ্যাপ্লাই ফর লিভ। তাহলে এখানে আমি কোনো প্যারামিটার দিলাম না, মানে হলো আজকের ডেটের জন্য সে লিভ থাকবে, ডিফল্ট, কোনো প্যারামিটার লাগবে না, হইতে পারে না? তার মানে কোড টু অ্যাপ্লাই ফর কারেন্ট ডেট, ওকে, ফেচড ফ্রম সিস্টেম। তাহলে এখানে ডেট পাঠানোর কিছু নাই, কোন ডেটের জন্য আমি লিভ চাচ্ছি, কিন্তু সে ফিউচারের কোন একটা স্পেসিফিক ডেটের জন্য তো চাইতে পারে না? তো তখন আপনি এখানে এই মেথডটাকে, এটা তো মেথডের বডি, সো ইটস অ্যান ইমপ্লিমেন্টেশন, অনলি ওয়ান ইমপ্লিমেন্ট, নরমাল লোড। কিন্তু আমি মেথডটাকে রিক্রিয়েট করব উইথ অ্যানাদার বডি। এখন কম্পাইলার বলছে সেটা তুমি পারবা না, কারণ প্যারামিটার লিস্ট সেম। তাহলে কল হইলে আমি কোনটাকে এক্সিকিউট করব? দুইটা বডি আছে। কিন্তু আমি যদি বলি যে না, এখানে একটা লোকাল ডেট আমার প্যারামিটার হিসেবে আসবে, অমুক ডেটের জন্য আমি চাচ্ছি, ওকে, তাহলে ডেট অ্যাপ্লাইড ফর, তাহলে ওই ডেটটা প্যারামিটার। তাহলে কয়টা ইমপ্লিমেন্টেশন এখন অ্যাপ্লাই ফর লিভের? দুইটা। তাহলে এখন কি কম্পাইলার অবজেকশন দিচ্ছে? না। কেন? কল করার সময় যদি কিছু না থাকে সে উপরের ভার্সনটা এক্সিকিউট করবে, আর কল করার সময় যদি একটা ডেট, লোকাল ডেট অবজেক্ট প্যারামিটার হিসেবে থাকে, তাহলে সে সেকেন্ড ভার্সনটা এক্সিকিউট করবে। আবার আপনি রেঞ্জের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যে স্টার্ট ডেট এন্ড ডেট। তাহলে আপনি এখানে বললেন যে স্টার্ট ডেট কমা এন্ড ডেট। তাহলে এখানেও কম্পাইলারের কোনো আপত্তি নাই, তাই না? ফর এ রেঞ্জ, ফর এ স্পেসিফিক ডেট। বোঝা গেল? তো এটাকে বলা হয় মেথড ওভারলোডিং।
একটা মেথডকে ওভারলোড করা হয়েছে বাই প্রোভাইডিং মাল্টিপল ইমপ্লিমেন্টেশন। কম্পাইলার তাতে মাইন্ড করবে না অ্যাজ লং অ্যাজ প্যারামিটার লিস্টস আর ইউনিক। তাহলে কল করার সময় যে ফর এক্সাম্পল এমপ্লয়ি 1 ডট বা ফায়ারফাইটার 1 ডট অ্যাপ্লাই ফর লিভ, এখন কোন ভার্সনটা এক্সিকিউট হবে? এখন আমি যদি বলি ওই আমার অন অ্যাকশনে বা স্টার্টে কোথাও গিয়ে যদি বলি যে যেমন আমার স্টার্টে ফায়ারফাইটার 1 আছে অলরেডি, তাই না? তাহলে ওখানে গিয়ে যদি আমি বলি এই যে এখানে গিয়ে যদি এখন বলি যে ফায়ারফাইটার 1 ডট অ্যাপ্লাই ফর লিভ ইনহেরিটেড হয়ে আসছে, কিন্তু এমপ্লয় থেকে ফায়ারফাইটার অলরেডি চলে আসছে, সেগুলো ফায়ারফাইটারেরও মেথড। তাহলে আমি যদি বলি যে অ্যাপ্লাই ফর লিভে দেখেন, আমি যদি এটা দিই তাহলে আজকের ডেটের জন্য অ্যাপ্লাই করতেছে। আমি যদি বলি যে একটা নির্দিষ্ট ডেট দিতে চাই, তাই না? তাহলে ধরেন অমুক ডেট পিকার ডট গেট ভ্যালু, তাহলে সেই সেই সেকেন্ড ভার্সনটা কাজ করবে। আবার ধরেন আমি দুইটা ডেট পিকার দিয়ে স্টার্ট ডেট এন্ড ডেট সিলেক্ট করে দিছি, তাইলে স্টার্ট ডেট পিকার ডট গেট ভ্যালু কমা স্টার্ট ডেট পিকার ডট এন্ড ডেট, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি যে অ্যাপ্লাই ডেট picker, okay, leave date picker dot get value। আচ্ছা, এটা তো আর আমি এখানে লিখবো না, এটা একটা অন অ্যাকশনে লেখা যায় জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমার সেকেন্ড ভার্সনটা কাজ করবে, তাই না? আর যদি দুইটা দেই তাহলে থার্ড ভার্সনটা, দ্যাট ইজ মেথড ওভারলোডিং। তো কনস্ট্রাক্টর অলসো ক্যান বি ওভারলোডেড। আপনি খেয়াল করেন আমরা কনস্ট্রাক্টর কিন্তু অলরেডি ওভারলোড করেই রাখি। এই যে দেখেন 0 প্যারামিটার অ্যান্ড ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটার, তো প্যারামিটার লিস্ট আলাদা। তাহলে এই যে একই কনস্ট্রাক্টর একই নাম, দুইটা ভার্সন ওভারলোডেড, ঠিক আছে? তাইলে ইন্টিজার ক্লাসে টু স্ট্রিং মেথড ইজ ওভারলোডেড। এই যে আমরা যদি টু স্ট্রিং এ চলে যাই, এই যে দেখেন এই টু স্ট্রিংটা কি রিটার্ন করে? স্ট্রিং রিটার্ন করে। তাহলে এর কি প্যারামিটার আছে? তাহলে সে কাকে স্ট্রিং এ কনভার্ট করে? ক্লায়েন্টকে। তাহলে ক্লায়েন্টের অ্যাক্সেস তো তার এমনি আছে, এই জন্য কোনো প্যারামিটার নাই, এই জন্য এটা নন স্ট্যাটিক। আর আপনি যখন এক্স কে পাঠাচ্ছেন তখন কাকে স্ট্রিং এ কনভার্ট করে? প্যারামিটারকে। তাহলে তো এখানে আমার ক্লায়েন্ট হিসাবে অবজেক্ট দরকারই নেই, তখন এটা স্ট্যাটিক, ওর স্ট্রিং রিটার্ন করবে। মেথড ওভারলোডিং এখানে হয়েছে স্ট্যাটিক নন স্ট্যাটিক রকম ইমপ্লিমেন্টেশনকে ওভারলোড করা হয়েছে বাই চেঞ্জিং দ্য প্যারামিটার লিস্ট। আবার সব যেমন কনস্ট্রাক্টর সবগুলোই নন স্ট্যাটিক, বা অ্যাপ্লাই ফর লিভ সবগুলোই নন স্ট্যাটিক। স্ট্যাটিক নন স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে যে সে রিটার্ন করবে, সে কোনো ইনস্ট্যান্সের ডাটা ইউজ করবে কিনা, ইনস্ট্যান্সের ডাটা ইউজ না করলে স্ট্রেট এটা নন স্ট্যাটিক করে দেন। কারণ স্ট্যাটিক করলে আপনাকে অবজেক্ট বানাইতে হয় না কল করার জন্য, তাতে আপনার সুবিধা আছে। অবজেক্ট বানাইলে আননেসেসারি মেমোরি অ্যালোকেশন হবে, কনস্ট্রাক্টর আবার এক্সিকিউট হবে, তাই না? অবজেক্ট নিউ করলেই তো কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে। তাহলে নিউ করলে একটা মেমোরিও আপনি খরচ করলেন, কনস্ট্রাক্টরকে রান করাইলেন, তাহলে মেমোরি ইউটিলাইজেশন হলো, প্রসেসিং সাইকেল ইউজ হইলো কোনো কারণ ছাড়া। কিন্তু যদি এটা স্ট্যাটিক মেথড হইতো, আপনার অবজেক্টও নিউ করতে হতো না, কনস্ট্রাক্টরও ফায়ার হইতো না, দরকারও নাই সে প্যারামিটার নিয়ে কাজ করে, অথবা কোনো ফিল্ড নিয়ে সে কাজ করে না, করলেও সেটা স্ট্যাটিক ফিল্ড। তো তখন আপনি স্ট্যাটিক মেথড বানাবেন। বোঝা গেল? তো আজকে তো আমরা আমাদের টার্গেট থেকে অনেক পিছায় আছি। কেন? এই যে আপনারা পড়াশোনা করেন না বলে। অন্য সেকশনে আপনি থাম্বনেল গুলো দেখেন, ওরা অনেক আগে গেছে। এই জিনিসটা কিন্তু আজকে আধা ঘন্টার মধ্যে হয়ে যায়, কারণ আধা ঘন্টা আপনাদের নীতি কথা বিতরণ করতে হয়েছে প্রথম আধা ঘন্টা। জানি যে এটা আপনারা এক কান্দে ঢোকে আর এক কান্দে বের করে দিচ্ছেন, আমার তো এখানে লস লাভ কিছু নাই। তাইলে আপনাদের নেক্সট ক্লাসে একটা মক কুইজটা দিয়ে দেন, পপ কুইজটা। ওকে, ক্লাসরুমে ঢোকেন সবাই। সেকশন 3 থিওরি।